আলাইকুম সবাইকে। আজকে আমরা হাইড্রা এই অধ্যায়ের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে এগুলো জানবো। হাইড্রার নামকরণ সম্পর্কে জানবো এবং এর গঠন সম্পর্কে আমরা জেনে নিই শুরুতে। তো হাইড্রার নামকরণের বিষয়টা হচ্ছে প্রথমত আমরা হাইড্রার আবিষ্কারক জানবো। হাইড্রার আবিষ্কারক হচ্ছে তোমার আব্রাহাম ট্রাম্পলে। আচ্ছা, আর নামকরণ করেন কে? নামকরণ করেন ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, হাইড্রা হচ্ছে তোমার এটাকে তোমার হচ্ছে মানে হচ্ছে এটা কি বলতাম, বহুমস্তক বিশিষ্ট হয়, মানে হচ্ছে তাকে ধারণা করা হচ্ছে আর কি কাল্পনিক গ্রিক দৈত্য বলে একে মানে হচ্ছে সংজ্ঞায়িত করা হয়। কেন করা হচ্ছে? হাইড্রা হচ্ছে দেখতে হচ্ছে মানে অনেকগুলো হচ্ছে মাথা, বহু মাথা বিশিষ্ট হয়। অর্থাৎ দেখা গিয়েছে যে একটা মাথা কাটলে ওইখান থেকে দেখা যাচ্ছে 2-3টা মাথা সৃষ্টি হচ্ছে, আর অতিরিক্ত মাথা সৃষ্টি হচ্ছে। তো এর মানে হচ্ছে পুনরুৎপত্তির ক্ষমতা আছে। সোজা কথা হচ্ছে এটা, যার কারণে হচ্ছে একটু অনেকটা হচ্ছে বহু মাথা বিশিষ্ট হয় এবং হচ্ছে দৈত্যের মতো দেখা যায়, গ্রিক দৈত্যের মতো দেখা যায়। বুঝছো কিনা? এটা হচ্ছে মানে এর মোটামুটি একটা ইতিহাস। আর এর গঠনটা এখন আমরা জানবো। গঠনের ক্ষেত্রে দেখো, আচ্ছা এটা যদি হয় একটা হাইড্রা, দেখো আমরা হচ্ছে নিচটা হচ্ছে একটু সুন্দর করে লিখি। আচ্ছা, এটা যদি হয় একটা হাইড্রার হচ্ছে এই যে মাথা আছে না এখানকার উন্মুক্ত অংশ, এখানে থাকে কি হাইপোস্টোম। আর এগুলো হচ্ছে কোষিকা। এটা হচ্ছে তার পদতল। এই পুরো অংশটা হচ্ছে তার দেহ। বুঝছো? এখান থেকে হচ্ছে আবার মুকুলের সৃষ্টি হয় অনেক সময়। এটা হচ্ছে মুকুল। এখানে আবার হচ্ছে ডিম্বাণু অবস্থান করে। এখানে হচ্ছে আবার শুক্রাণু অবস্থান করে। আচ্ছা, তাহলে দেখো একটা হচ্ছে একটা হাইড্রার হচ্ছে গঠন আমরা ক্লিয়ার। এখন হাইপোস্টোমের কাজ কি? হাইপোস্টোম হচ্ছে হাইড্রা উন্মুক্ত অংশ অবস্থান করতেছে এবং এটা হচ্ছে সংকোচন প্রসারণে হেল্প করে। এই হাইপোস্টোমের মাথা থেকে, হাইপোস্টোম থেকে হচ্ছে মূলত এখানে হচ্ছে মুখচ্ছিদ্র অবস্থান করে এবং মুখ দিয়ে হচ্ছে হাইড্রা কোনো কিছু হচ্ছে গ্রহণ করতেছে, আবার হয়তো কোষিকাগুলো কাজে লাগে তার মুখের নিকটে সে গ্রহণ করতেছে, আবার হচ্ছে মুখ দিয়ে হচ্ছে সে অপাচ্য অংশগুলো ত্যাগ করতেছে। এবং হচ্ছে এখান থেকে কতগুলো হচ্ছে 6 থেকে 10টি কোষিকা বের হচ্ছে। কোষিকার কাজ কি? এটা আমরা বললাম যে শিকারীকে হচ্ছে পেঁচিয়ে হচ্ছে সামনে তার নিকটে আনার কাজ। তারপর হচ্ছে কোষিকা হচ্ছে কত নেমাটোসিস্টে থাকে। এর মানে নেমাটোসিস্টগুলো হচ্ছে কোষিকা অবস্থান করে, কিছু কোষিকা মানে হচ্ছে নেমাটোসিস্টগুলো অবস্থান করতে দেখা যায়। তারপর হচ্ছে হাইড্রা হচ্ছে তার মানে হচ্ছে হাইপোস্টোমের নিচের অংশকে বলা হয় দেহ। মানে হচ্ছে হাইপোস্টোম থেকে পদতল আগ পর্যন্ত যে অংশটা রয়েছে সেটা বলা হয় দেহ। দেহের মধ্যে হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর অংশ রয়েছে। মুকুলের সৃষ্টি হচ্ছে। মুকুলের সৃষ্টি কখন হয়? মুকুলের সৃষ্টি হচ্ছে তোমার যখন গ্রীষ্মকালে হচ্ছে, যখন হচ্ছে গ্রীষ্মকালটা হাইড্রার জন্য হচ্ছে অনুকূল অবস্থানে আর কি, তখন সে খাদ্যগুলো হচ্ছে সহজে খাদ্য সংরক্ষণ করে রাখতে পারে। তখন হচ্ছে তার হচ্ছে অংশ থেকে হচ্ছে মুকুলের সৃষ্টি হয়। তারপর হচ্ছে যে কি তোমার হচ্ছে এই মুকুল অংশটা মানে হচ্ছে অযৌন জননে হচ্ছে আবার হেল্প করে। অযৌন জননে হেল্প করে, মুকুল অংশটা অযৌন জননে হেল্প করে। এটা মনে রাখি আমরা। এখান থেকে এমসিকিউ আসে যে হাইড্রার অযৌন জননে হচ্ছে কোনটা কাজে লাগে? মুকুল অযৌন জননে, অযৌন জনন। আচ্ছা, আর শুক্রাণু ডিম্বাণু এগুলো তো হচ্ছে কাজ করে হচ্ছে কি যৌন জননে। আর পদতল হচ্ছে কি করে? পদতল হচ্ছে সে কি করে? পদতলের মাধ্যমে সে বিভিন্ন মানে হচ্ছে ক্ষরণ ঘটায় বলতে হচ্ছে তোমার হচ্ছে সে বিভিন্ন রস ক্ষরণ করে কোনো কিছুর সাথে আটকে রাখতে হচ্ছে হেল্প করে। কোনো একটা কিছুর সাথে আটকে রাখতে হচ্ছে যে আঠালো পদার্থ ক্ষরণ করে এটা কোনো কিছুর সাথে আটকে মানে হচ্ছে রাখতে হেল্প করে। এবং হচ্ছে এখান থেকে পদতল হচ্ছে বুদবুদ সৃষ্টি করে, যার মাধ্যমে হচ্ছে সে কি করতে পারে?
হ্যাঁ মানে হচ্ছে সে বেঁচে থাকতে পারে বুদবুদ সৃষ্টি করার মাধ্যমে, এবং সে ক্ষণপথ সৃষ্টি করার মাধ্যমে চলতে পারে। হ্যাঁ অর্থাৎ যাকে আমরা বলি গ্লাইডিং চলন, গ্লাইডিং চলন বলি আমরা, কি বলি? গ্লাইডিং, গ্লাইডিং চলন বলা হয়। বুঝছো কিনা? ক্ষণপথ সৃষ্টি করার মাধ্যমে বিষয়টা করে। এছাড়া হচ্ছে মোটামুটি হাইটের হচ্ছে গঠনটা। এখন আমরা হাইটার এপিডার্মিসের যে কোষ, হ্যাঁ বহিত্বকের যে কোষগুলো আর কি, সেগুলো আমরা জানবো। 7 ধরনের হচ্ছে কোষ দেখা যায়। কয় ধরনের কোষ দেখা যায়? 7 ধরনের হচ্ছে কোষ দেখা যায়। তো আমরা হচ্ছে বহিত্বকের গঠনটা একটু দেখি কেমন, দেখো। আচ্ছা আচ্ছা মোটামুটি হচ্ছে এমন দেখা যায়। এখানে আচ্ছা দেখো খেয়াল করো, আচ্ছা আরেকটা লিখি। আচ্ছা এই অংশটাকে আমরা বলবো এপিডার্মিস, এপিডার্মিস। এই অংশটাকে আমরা বলবো মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া। আমরা যদি হচ্ছে হাইটার মতো হচ্ছে দুটো অংশ দেখা যায়, আমরা জানি এপিডার্মিস দেখা যায়, হ্যাঁ আচ্ছা এপিডার্মিস দেখা যায়, একটা হচ্ছে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস বলি আমরা। আর এটা হচ্ছে মেসোগ্লিয়া, মানে কি অকোষীয় স্তর, এখানে কোনো কোষ থাকবে না। আচ্ছা এখন দেখো হাইটার এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে পেশি কোষ, পেশি আবরণ বা হচ্ছে পেশি কোষ বলি আমরা এটাকে। পেশি আবরণী কোষ আর কি, বুঝছো? আবরণী কোষ এগুলো হচ্ছে মনে করো হচ্ছে তার মানে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, আচ্ছা আমরা উপরটা মুছে ফেলি, এটা ডিস্টার্ব করতেছে। ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, হ্যাঁ। আর এটা কি, এটা হচ্ছে তার নিউরোসাইট, নিউরোসাইট, বুঝতেছো কিনা? আর এটা কি, এটা হচ্ছে তার সংবেদী কোষ, সংবেদী কোষ, বুঝছো কিনা? আচ্ছা তাহলে হচ্ছে হাইটার এপিডার্মিসে মোটামুটি হচ্ছে আমরা দেখি 7 ধরনের কোষ দেখতে পাই। কয় ধরনের? 7 ধরনের কোষ থাকে। একটা হচ্ছে যে কি 7 ধরনের কোষগুলো কি, প্রথমত এক হচ্ছে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ। এটার কাজ কি, এই কোষগুলো হচ্ছে মানে হাইড্রার প্রায় সমগ্র অংশ জুড়ে অবস্থান করে, হ্যাঁ পেশি আবরণী কোষগুলা। এই পেশি আবরণগুলো কোষগুলোর সংকোচন প্রসারণে হেল্প করতেছে। এর ভেতরে হচ্ছে মায়োনিমের হচ্ছে সূত্রক দেখা যায়, হ্যাঁ যা হচ্ছে মোটামুটি মেসোগ্লিয়ার সাথে হচ্ছে মেসোগ্লিয়া থেকে সৃষ্টি হয়, বুঝতেছো কিনা? আচ্ছা তারপর হচ্ছে তোমার আমরা দেখব এর মধ্যে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষগুলো কি করে? ইন্টারস্টিশিয়াল কোষগুলো হচ্ছে কাজ হচ্ছে এটা পুনরুৎপত্তি ক্ষমতা এবং হচ্ছে মুকুল সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে মানে কোনো দেহের কোন একটা অংশ যখন হচ্ছে কাটা গেছে, তো পুনরায় হচ্ছে এটা অন্যান্য কোষে রূপান্তরিত হয়ে ওই ক্ষতকৃত অংশকে সে পূরণ করে দেয় আবার, হ্যাঁ নতুন করে কোষ সৃষ্টির মাধ্যমে। তো মোটামুটি হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে ইন্টারস্টিশিয়াল কোষে, এটা আমরা জানবো ইম্পর্টেন্ট তথ্য, এবং এটা টটিপটেন্ট ক্ষমতা রয়েছে। আচ্ছা তারপর হচ্ছে আমরা বলবো এটা হচ্ছে কি, তারপর হচ্ছে আমরা বলবো তোমার কি, আমরা বলবো সংবেদী কোষ, হ্যাঁ সংবেদী কোষ আছে, সংবেদী কোষ। সংবেদী কোষগুলো কি করে, মানে হচ্ছে পরিবেশে তোমার হচ্ছে তাপ, হ্যাঁ আলো, হ্যাঁ মানে মোটামুটি এনভায়রনমেন্ট থেকে যে সকল উদ্দীপনাগুলো সে গ্রহণ করে স্নায়ু কোষে প্রেরণ করে, হ্যাঁ এগুলো হচ্ছে আবার স্নায়ু কোষ। কিন্তু
এখন এই 4 নম্বর হচ্ছে স্নায়ুকোষ। স্নায়ুকোষ কি করে? ওই যে সে যে উদ্দীপনাগুলো গ্রহণ করে স্নায়ুকোষে পাঠায়, হ্যাঁ, তো স্নায়ুকোষ কি উদ্দীপনাকে সারা দেহে পৌঁছায় দেয়, এটা হচ্ছে স্নায়ুকোষের কাজ। জনন কোষ কি করবে? জনন কোষ অবশ্যই সে কি করবে? যৌনজমে হেল্প করছে, শুক্রাণু ডিম্বাণু হচ্ছে এগুলা কাজ করে, হ্যাঁ। আর আমরা জানি হচ্ছে নিউরোসাইট কি থাকবে? নিউরোসাইট হচ্ছে কি করতেছে? নিউরোসাইট হচ্ছে একটা আদর্শ নিউরোসাইটের কথা যদি বলি, নিউরোসাইট হচ্ছে নেমাটোসিস্টে থাকবে, যা হচ্ছে কি করে? আত্মরক্ষার কাজ করে, খাদ্য গ্রহণে হেল্প করতেছে। এই যে তার সূত্রকটা আছে না, সে কি করবে? এখন তো হচ্ছে ভিতরের দিকে আছে, সে সূত্রকটা বাইরে বের করে দিবে, হ্যাঁ, শিকারকে হচ্ছে ধরে, তাই তার মধ্যে হিপনোটক্সিন নামক হচ্ছে পদার্থ আছে, যেটাকে ক্ষরণ করে শিকারকে অবশ করে সে তার হচ্ছে কোষিকাগুলোর মাধ্যমে কাছে নিয়ে আসবে, খাবার গ্রহণ করতে পারবে, মানে আত্মরক্ষা হচ্ছে হেল্প করতেছে, মোটামুটি খাদ্য গ্রহণে কাজ করতেছে। 7 নম্বর হচ্ছে যে বিষয়টা, আরেকটা কি থাকতেছে দেখো তো, গ্রন্থিকোষ থাকবে। গ্রন্থিকোষটা হচ্ছে কি? গ্রন্থিকোষ হচ্ছে এটা পেশী আবরণী কোষের হচ্ছে ফাঁকে অবস্থান করতেছে, হ্যাঁ। এটা কি করে? দেখো ইন্টারস্টিশিয়াল কোষগুলো কিন্তু গ্রন্থি আবরণী কোষে হচ্ছে ফাঁকে অবস্থান করতেছে, সরি মানে পেশী আবরণী কোষে ফাঁকে অবস্থান করতেছে। আর গ্রন্থি কোষগুলো হচ্ছে পেশী আবরণী কোষে ফাঁকে অবস্থান করে। এই গ্রন্থি কোষগুলা সবচেয়ে বেশি থাকে কোথায়? কোষিকা, পদতল এবং হাইপোস্টোম। আমরা একটু আগে হাইপোস্টোম দেখছিলাম, যে হাইড্রের উন্মুক্ত অংশ হাইপোস্টোম, যেখানে মুখছিদ্র অবস্থান করতেছিল, আচ্ছা হাইপোস্টোম, এগুলো তো সবচেয়ে বেশি থাকে। তো গ্রন্থিকোষ কি করে? তার পদার্থ মানে হচ্ছে আঠালো পদার্থ ক্ষরণ করে কোনো কিছুর সাথে আটকে রাখতে হেল্প করতে, যেহেতু পদার্থ সে থাকতেছে, হ্যাঁ, বুদ্ধ সৃষ্টি করার মাধ্যমে সে বেশি থাকতে সাহায্য করতেছে। এগুলো হচ্ছে মোটামুটি গ্রন্থিকোষের কাজ। ক্লিয়ার কিনা আমরা? তাহলে তার আমরা এই যে 7 ধরনের যে কোষ থাকতেছে, হাইড্রার হচ্ছে তোমার হচ্ছে এপিডার্মিসে কয় ধরনের কোষ থাকে? 7 ধরনের হচ্ছে কোষ থাকে, আমরা এটা মনে রাখবো। আর গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ থাকে, সেখানে হচ্ছে যোনি, মানে হচ্ছে আমরা বিষয়টা এভাবে মনে রাখবো, যোনি থাকে না, হ্যাঁ, এটা হচ্ছে মানে হচ্ছে একটা নেমোনিক দ্বারা মনে রাখবো, যোনি থাকে না মানে হচ্ছে কি? যোনি বলতে হচ্ছে আমরা বলছি বর্গীয়জাত কি? বর্গীয়জাত হচ্ছে তোমার জনন কোষ থাকবে না এপিডার্মিসে, এবং হচ্ছে নিতে হচ্ছে নিউরোসাইট থাকবে না, আর হলো প্রায় সবগুলোই থাকবে। বুঝছো কিনা বিষয়টা? তাহলে 5 ধরনের কোষ থাকে হচ্ছে তার গ্যাস্ট্রোডার্মিসে। এটা মোটামুটি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি বহি তোমার হচ্ছে বা এপিডার্মিসের হচ্ছে কোষ নয়, সরি মানে গ্যাস্ট্রোডার্মিসের কোষ না, তখন সে তারা জনন কোষ দিয়ে দিবে, আরো 4টা 5টা দিয়ে দিবে, তো জনন কোষ তো অংশ নয়, হ্যাঁ, মানে হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিসের অংশ নয়। আচ্ছা, এটা মোটামুটি আমরা জানলাম। এখন আসলে আমরা হাইড্রার আদর্শ নিউরোসাইট মানে হচ্ছে সম্পর্কে জানবো। আদর্শ নিউরোসাইটের ক্ষেত্রে দেখো, একটা আদর্শ নিউরোসাইটের গঠন দেখবো আমরা। প্রথমত চিত্রটা আমি লিখি, দেখো আচ্ছা, এক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করবা, আবরণটা দেখো, হ্যাঁ, আবরণ একটা আদর্শ, এটা হচ্ছে আদর্শ নিউরোসাইট। আচ্ছা, এখন তার আবরণের ক্ষেত্রে খেয়াল করো, এটা দ্বিস্তর নাম হচ্ছে আবরণ দ্বারা আবৃত। এই আবরণ যে একটা আবরণ, যে দুইটা আবরণের মাঝখানে থাকে হচ্ছে সাইটোপ্লাজম থাকবে, হ্যাঁ, এবং হচ্ছে সেখানে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, বড় হচ্ছে একটা নিউক্লিয়াস থাকবে, এখানে অবস্থান করবে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং হচ্ছে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, এবং হচ্ছে দেখো এক্ষেত্রে তোমার হচ্ছে এই যে থলের মতো অংশ আছে না, এটা বলা নিউরোসাইট, সরি এটা বলা হয় নেমাটোসিস্ট, এটা বলা হয় নেমাটোসিস্টের মতো কি থাকে? এখানে থাকতেছে তোমার হচ্ছে সূত্রক, প্যাচানের সূত্রক, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এখানে কি থাকতেছে? এটা হচ্ছে তোমার অপারকুলাম, মানে ঢাকনার মধ্যে যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, অপারকুলাম। একে কি বলা হয়? একে বলা হয় তোমার নিউরোসিল, এটা ট্রিগারের মতো কাজ করে। আর এখানে দেখবা হচ্ছে কতগুলো হচ্ছে সূত্রকের মতো অংশ থাকে, এগুলো কি বলা হয় বলো তো দেখি? পেশী সূত্র। এগুলোকে বলা হয় পেশী সূত্র। এবং দেখো হচ্ছে এখানে হচ্ছে আরেকটা অংশ দেখা যায়, এটা বলা ল্যাসো সূত্রক,
সেটা ল্যাসো। তাহলে আমি হচ্ছে বিষয় বর্ণনাটা বলি। প্রথমত হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা দ্বিস্তরের আবরণ দেখতে পাচ্ছি, দুটো স্তরের মাঝে হচ্ছে সাইটোপ্লাজম থাকতেছে এবং বড় নিউক্লিয়াস থাকতেছে, শেষ আবরণ নিয়ে কথাবার্তা। তারপর আমরা বলবো হচ্ছে তার থলের মতো অংশ দেখা যায়, এটা কোনো নেমাটোসিস্ট, নেমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিন নামক পদার্থ থাকে। হিপনোটক্সিন, হিপনোটক্সিন এটা বলে দিই, হিপনোটক্সিন, হিপনোটক্সিন, হিপনোটক্সিনটা হচ্ছে কি করে, হিপনোটক্সিনে মূলত হচ্ছে একটা এক প্রকার বিষ, হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাট প্রোটিন প্লাস ফেনলের সমন্বয়। এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিপনোটক্সিনটা প্রোটিন প্লাস হচ্ছে ফেনলের সমন্বয় হচ্ছে গঠিত হয়। এই হিপনোটক্সিন হচ্ছে বিষ, হচ্ছে তোমার হচ্ছে এর থলিকের মধ্যে অবস্থান করবে এবং থলিকের মধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে মানে প্যাচারের সূত্রক অবস্থান করতেছে। এটা মানে কি শিকারকে, মানে কোন একটা বস্তু দেখছে, হ্যাঁ, ওটাকে শিকার করার পুরোর অবস্থা, হ্যাঁ, নরমাল অবস্থায় সে আছে। তো যখন সে শিকারকে মানে হচ্ছে শিকার করবে, তখন হচ্ছে সে কি করে, এই যে তার সূত্রকটা আছে না, এটা তার উপরে যে হচ্ছে যে তোমার যে ট্রিগারের মতো কাজ করতেছে যে নিউরোসেলটা রয়েছে, সরি অপার, মানে হচ্ছে আমি বলতে যাচ্ছি যে সে যখন হচ্ছে তার শিকার করতে দেখবে, হ্যাঁ, যাকে মানে হচ্ছে সে শিকার করবে, তো সেটাকে দেখা মাত্র হচ্ছে সে কি করবে, তার যে সুতার মতো প্যাঁচানো যে অংশটা রয়েছে এটাকে কি করবে, এটাকে সে বের করে দিবে ট্রিগারের মাধ্যমে, এবং অপারকুলার ডাক্তারটা তখন খুলে যাবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন আর কি, দেখো তখন হচ্ছে এই অবস্থা হয়ে যাবে, ঠিক আছে কিনা, এমনটা হয়ে যাবে। এখন সুতার মতো প্যাঁচানোটা এটা কি বাইরে দিকে ক্ষিপ্ত হয়ে যাবে, ট্রিগার মানে হচ্ছে নিউরোসেলের মাধ্যমে। আচ্ছা, এটা হচ্ছে ট্রিগার মতো কাজ করে। নিউরোসেলে আমরা কাজটা বুঝলাম। আমরা হচ্ছে তারপর হচ্ছে অপারকুলার বিষয়টা বুঝলাম, যে তোমার হচ্ছে সূত্রকের যে উপরে যে ঢাকনার মতো, হ্যাঁ, বা নেমাটোসিস্টের উপরে ঢাকনার মতো যে অংশ থাকে সেটা অপারকুলাম। বুঝছে কিনা বিষয়টা? আর হিপনোটক্সিনের বিষয়টা আমরা ক্লিয়ার হইছি যে সেটা অবশ্যই সেটা হচ্ছে তোমার নেমাটোসিস্টের মধ্যে থাকতেছে। এটা হচ্ছে কি করে, শিকারীকে হচ্ছে এটা ওই সূচক নিক্ষেপের মাধ্যমে এটা হচ্ছে তার দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, ফলে হচ্ছে সেটা অবশ হয়ে যায়, শিকার মানে শিকারী অবশ হয়ে যায়, যাকে সে শিকার করবে আর কি। বুঝছো কিনা? এছাড়া হচ্ছে মোটামুটি একটা আদর্শ নিউরোসাইট হচ্ছে গঠন। মোটামুটি এটা পরীক্ষায় কিন্তু লাগবে, চিত্রটা আসে যে তুমি হচ্ছে একটা আদর্শ নেমাটোসিস্ট নিয়ে নিউরোসাইট নিয়ে আলোচনা করো, তখন হচ্ছে তুমি চিত্র সহ দেখাই দিবা। মোটামুটি চিত্র তুমি যদি চিহ্নিত করে দিতে পারো তাহলে তোমার ফুল মার্কস। হ্যাঁ, আর একটু বর্ণনা বলে দিবা যে কোনটা কি কাজ, তাই তো বলে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে দেখো এই যে তোমার নেমাটোসিস্টে থেকে হচ্ছে নিচের অংশ থেকে কতগুলো সূত্র বের হচ্ছে, এগুলো পেশি সূত্র, এবং সেখান থেকে আরেকটা সূত্র হচ্ছে তার হচ্ছে ল্যাসো। হ্যাঁ, এগুলো জেনে রাখবো, শেষ। মোটামুটি এগুলো আসে পরীক্ষাতে। তাহলে কোনটার কি কাজ, হ্যাঁ, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হিপনোটক্সিন, এটা বেশি মনে রাখবা, কারণ হচ্ছে এটা শিকারীকে অবশ করে দেয়। হ্যাঁ, এটা। আর এখানে আমরা কিছু শিখবো না, সিকিউর জন্য আমরা সিকিউরটা ভালো করে দেখে রাখবো, চিহ্নিত করবো। এখন সম্পর্ক বলতে হচ্ছে নেমাটোসিস্ট। তো আমরা নিডারিয়া পর্বে তোমার হচ্ছে কত যে মানে যে প্রাণীগুলো আছে না, আমরা প্রাণীগুলোর মধ্যে 23 ধরনের নেমাটোসিস্ট দেখতে পাই নিডারিয়া পর্বের মধ্যে। আমরা হচ্ছে এই নিডারিয়া পর্ব নিয়ে হচ্ছে নিডারিয়া হচ্ছে দেখা যাচ্ছে পর্বের মধ্যে হচ্ছে আমরা কি দেখি, 23 ধরনের হচ্ছে নেমাটোসিস্ট, 23 ধরনের নেমাটোসিস্ট দেখি আমরা। কিন্তু এই পর্ব নিয়ে আমরা কিন্তু প্রথম অধ্যায়ে প্রাণী শ্রেণী বিন্যাসে আলোচনা করছি, তখন আমরা হচ্ছে ইনডিটেইলস আলোচনা করছি। এখন নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত হচ্ছে হাইড্রা। হাইড্রার মধ্যে হচ্ছে আমরা হাইড্রাতে আমরা কয় ধরনের নেমাটোসিস্ট দেখি, 4 ধরনের হচ্ছে আমরা নেমাটোসিস্ট দেখি। মূলত হচ্ছে নিডারিয়া পর্বের মধ্যে দেখা যায় 23 ধরনের নেমাটোসিস্ট, এর মধ্যে হাইড্রাতে দেখা যায় 4 ধরনের নেমাটোসিস্ট। আচ্ছা, এই যে 4 ধরনের নেমাটোসিস্ট এগুলো কি কি, এগুলো সম্পর্কে কিন্তু পরীক্ষা আসে, সিকিউতে দেখা যায় বা এমসিকিউতে বেশি দেখা যায়। আমার কথা হচ্ছে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে পেনিট্রেন্ট বা হচ্ছে স্টেরয়েডাল নেমাটোসিস্ট। বা চিত্রটা লিখে দিই তাহলে তোমার জন্য বুঝতে সহজ হবে। চিত্র দেখে হচ্ছে আমরা বর্ণনাগুলো বলতে পারবো। দেখো, আচ্ছা, আরেকটা হচ্ছে এভাবে যে তোমার আচ্ছা
আচ্ছা দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার পেনিট্রেন্ট, পেনিট্রেন্ট, এটা হচ্ছে তোমার পেনিট্রেন্ট নেমাটোসিস্ট বা যাকে আমরা স্টিনোটিল, স্টিনোটিল। আচ্ছা এটা নিয়ে আমরা ডিসকাস করব, সমস্যা না, আমরা আগে পরিচিতি হই। এটা কি, এটা হচ্ছে তোমার বলভেন্ট, বলভেন্ট। এটা হচ্ছে কোন ধরনের নেমাটোসিস্ট, এটা হচ্ছে তোমার স্টেরিওলিন, স্টেরিও না সরি, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার যেহেতু যেখানে কাটা আছে না, এটা স্টেরিওলিন বলা যাবে না, এটা হচ্ছে তোমার স্টেপটোলিন, স্টেপটোলিন নেমাটোসিস্ট, স্টেপটোলিন, হ্যাঁ গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট। আর এটা কি, এটা হচ্ছে তোমার স্টেরিওলিন নেমাটোসিস্ট। আচ্ছা তাহলে দেখো পেনিট্রেন্ট নেমাটোসিস্ট সম্পর্কে আমরা প্রথমত আলোচনা করি। এই পেনিট্রেন্ট নেমাটোসিস্টটা হচ্ছে এর সূত্র সবচেয়ে বড়, হ্যাঁ অনেক লম্বা, এবং এই পেনিট্রেন্ট নেমাটোসিস্ট হচ্ছে একটা হচ্ছে আদর্শ নেমাটোসিস্ট বলবো আমরা এটাকে, এবং এটা হচ্ছে সবচেয়ে বৃহৎ নেমাটোসিস্ট, হ্যাঁ। এবং এখানে আমরা বারবিউল এবং হচ্ছে কি, এ দেখো বারবিউল দেখা যাচ্ছে, হ্যাঁ, বা হচ্ছে বারবিউল দেখা যাবে, বার দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে উন্মুক্ত অংশ, এর যে এই যে নালীটা রয়েছে, হ্যাঁ, এটার হচ্ছে বার্ডের যে হচ্ছে অংশটা রয়েছে, হ্যাঁ এটা কেমন, এটা উন্মুক্ত না, বলো। এই অংশটা হচ্ছে কি উন্মুক্ত, উন্মুক্ত। আর এখানে হচ্ছে পেনিট্রেন্ট নেমাটোসিস্টে হচ্ছে তোমার কি থাকবে, পেনিট্রেন্ট নেমাটোসিস্টে তোমার হিপনোটক্সিন নামক পদার্থ এখানে অবস্থান করে, এর থলের মধ্যে হিপনোটক্সিন থাকবে। কি থাকবে, হিপনোটক্সিন, যা ফেনল এবং হচ্ছে আমরা জানি একটু আগে আলোচনা করছি যে ফেনল এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, যা শিকারীকে অবশ করে দেয়, হ্যাঁ এটা আমরা শিখলাম। তাহলে এটা ক্লিয়ার আমরা। বলভেন্ট, এখানে বলভেন্টের মধ্যে দেখো তোমার কোনো বার বা বারবিল কোনো কিছু থাকতেছে না, দেখো থাকতেছে না। এখানে কিন্তু হচ্ছে কি ভাঁজ, কতগুলো হচ্ছে ভাঁজ দেখা যায়, এগুলোকে বলা হয় মানে হচ্ছে কর্ক স্ক্রুর মতো হচ্ছে অংশের সৃষ্টি হয়। এগুলো কি করে, যখন যেটা নিক্ষেপ তখন শিকারকে এভাবে পেঁচিয়ে ফেলে, হ্যাঁ এজন্য হচ্ছে এটার অবস্থানটা হচ্ছে এমন। এটা হচ্ছে কিছু কোষ স্মরণ করে, মোটামুটি এটা জেনে রাখবা, হ্যাঁ। এবং এর কিন্তু তোমার হচ্ছে বার্ডের যে অংশটা, হ্যাঁ উন্মুক্ত মানে হচ্ছে অংশটা কিন্তু বদ্ধ, বুঝতে পারছো কিনা? আচ্ছা মানে যে সূত্রের মধ্যে যে নালীটা আছে না, এর হচ্ছে অংশ, শীর্ষের যে অংশটা সেটা কিন্তু বদ্ধ। এটা হচ্ছে তাহলে এর যে বারের যে অংশটা আছে, অর্থাৎ যে সূত্রের মধ্যে যে অংশটা রয়েছে সেটা কিন্তু উন্মুক্ত। এখানে কিন্তু হচ্ছে কি, এখানে বারের মধ্যে আমরা কি দেখছি, কাটা দেখতে পাচ্ছি, কাটা দেখতে পাচ্ছি না, দেখো কাটা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে যে কি সেখানে এটা হচ্ছে স্টেপটোলিন গ্লুটিনেন্ট, তো এখান থেকে কোষ খরিত হয়, হ্যাঁ কিছু আঠালো পদার্থ খরিত হয়, বুঝছো কিনা? আচ্ছা এখানে হচ্ছে কি, এটার হচ্ছে কি, এটাতে কি কোনো মানে হচ্ছে কাটা বলো বা হচ্ছে বারবিউল বলো, হ্যাঁ বার বলো, কোনো কিছু দেখা যায় না, হ্যাঁ। এবং হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, এটা হচ্ছে কি স্টেরিওলিন গ্লুটিনেন্ট, সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। আর সবচেয়ে বৃহত্তম কি পেনিট্রেন্ট নেমাটোসিস্ট বা স্টিনোটিল নেমাটোসিস্ট। বলভেন্ট হচ্ছে কর্ক স্ক্রুর মতো অবস্থান করতেছে, সেখানে অবশ্যই সেটা বদ্ধ হয়ে থাকে শীর্ষ, হ্যাঁ, এবং হচ্ছে এটা হচ্ছে কর্ক স্ক্রুর মতো পেঁচানো থাকে এবং খাটো এবং মোটা থাকে, দেখো এই সূত্রটা খাটো এবং মোটা। আর এখানে দেখা যাচ্ছে স্টেপটোলিন নেমাটোসিস্ট, সেখানে অবশ্যই কাঁটা যুক্ত থাকবে, এটা মনে রাখবা। আর এখানে কাঁটা যুক্ত বলো বা হচ্ছে বার বা বারবিউল, এটা কোনো কিছু থাকবে না এখানে। তো মোটামুটি আমরা এটা ক্লিয়ার, সবচেয়ে বৃহত্তম কোনটা বা আদর্শ কোনটা এবং হচ্ছে ক্ষুদ্রতম কোনটা, এই দুটো বিষয় আমরা একটু বেশি মনে রাখবো। এমসিকিউতে আসে এগুলা, কিন্তু হিপনোটক্সিন কোথায় থাকতেছে, পেনিট্রেন্টের মধ্যে, এটা মনে রাখবো। শেষ, আমরা এটা সম্পর্কে আর জানা লাগবে না, মোটামুটি পরীক্ষাতে চিত্রসহিতগুলো দেখা দিতে পারলে ফুল মার্কস ইনশাআল্লাহ পাবো। এখন আসলে আমরা দেখবো তোমার হচ্ছে পরিপাক নিয়ে দেখবো। হাইটের মধ্যে তো হচ্ছে আমরা জানি যে হচ্ছে আমরা আগে পড়ছিলাম যে শ্রেণীবিন্যাস, প্রাণী শ্রেণীবিন্যাসে হাইটের মধ্যে হচ্ছে তোমার পরিপাকের মধ্যে কি দেখা যায়, অন্তঃকোষীয়, হ্যাঁ অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাক দেখি না, বলো পড়ছিলাম কিনা? বহিঃকোষীয় পরিপাক। আচ্ছা অন্তঃকোষীয় মানে কি, নাম শুনে বোঝা যাচ্ছে অন্তঃকোষীয় মানে হচ্ছে এটা কোষের মধ্যে, হ্যাঁ পরিপাকটা ঘটবে, কোষের অভ্যন্তরে,
আর এটা হচ্ছে কি কোষের বাইরে ঘটবে। বুঝতেছো কিনা? এখানে যে হচ্ছে পরিপাকের জন্য যে এনজাইমগুলো প্রয়োজন সেগুলো সাইটোপ্লাজম থেকে আসে। এনজাইম। আর এখানে হচ্ছে এনজাইমগুলো কোথা থেকে আসে বলো তো দেখি? গ্রন্থি কোষ থেকে। নিঃসৃত এনজাইম। আচ্ছা, এখানে মনে রাখবা, এখানে একটা বিষয় মনে রাখা জরুরি। এই যে সে খাবারটা গ্রহণ করবে, হ্যাঁ, সে প্যাগোসাইটোসিস প্রক্রিয়া, প্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সে খাবারকে গ্রহণ করবে অন্তঃকোষীয় পরিপাকে। আর এখানে সে হচ্ছে একটা পথ সৃষ্টি করে ওই পথের মাধ্যমে হচ্ছে যে কি খাবার গৃহীত হবে, হ্যাঁ, খাদ্য গ্রহণ করবে। বুঝছো কিনা? তারপরে হচ্ছে এখানে আরেকটা বিষয় দেখা যায় যে খাবারটা হচ্ছে এখানে কোষ যে অর্থাৎ গহ্বরে অবস্থান করতেছে, হ্যাঁ, গহ্বরে হচ্ছে খাবারটা অবস্থান করতেছে। আর এখানে হচ্ছে খাবারটা অবস্থান করতেছে তোমার পরিপাক বা পৌষ্টিক নালীতে হচ্ছে খাবারটা অবস্থান করতেছে, পৌষ্টিক নালী। এ আমরা জেনে রাখবো। এবং এখান থেকে পরিপাকের মধ্যে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা এমসিকিউতে আসতে দেখা যায় সেটা হচ্ছে তোমার শ্বেতসার জাতীয় হচ্ছে খাবারের পরিপাক করতে পারে না। হাইড্রা শ্বেতসার জাতীয় খাবারের পরিপাক করতে পারে না, হ্যাঁ, আমরা এটা মনে রাখবো। শ্বেতসার জাতীয় খাবারের পরিপাক করতে পারে না, ঠিক আছে কিনা? এবং হাইড্রা হচ্ছে আমিষ জাতীয় বলো, লিপিড জাতীয় বলো, স্নেহ মানে হচ্ছে তোমার শর্করা জাতীয়, মোটামুটি সবগুলো পরিপাক করতে পারে। অর্থাৎ হচ্ছে সে তার মধ্যে প্যাপসিন থাকে, লিপিড জাতীয় পদার্থ থাকে, মানে হচ্ছে লিপিড জাতীয় পদার্থ পরিপাকের জন্য লাইকেজও থাকে, তার মধ্যে হচ্ছে তোমার হচ্ছে ইও থাকে, কি থাকে তোমার হচ্ছে অ্যামাইলেজও থাকে, হ্যাঁ। শুধুমাত্র হচ্ছে তার মধ্যে শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাকের জন্য এনজাইম থাকে না বলে হচ্ছে শ্বেতসার জাতীয় খাবার সেখানে পরিপাক ঘটবে না। একেবারে ক্লিয়ার বিষয়টা আমরা, ঠিক আছে কিনা? আচ্ছা, তো আমরা পরিপাক সম্পর্কে এটা জানবো। এখন হচ্ছে আমরা হাইড্রা হচ্ছে দেখা যাচ্ছে যে চলন সম্পর্কে জানবো, হ্যাঁ। আচ্ছা, হাইড্রা চলনের মধ্যে হচ্ছে আমরা কতগুলো বিষয় দেখবো। তোমার হচ্ছে হাইড্রা তোমার হচ্ছে লুপিং চলন বা হামাগুড়ি চলন, আর একটা হচ্ছে ডিগবাজি বা সমাসরণিক চলন, এই চলনগুলো হচ্ছে বেশি দেখা যায়। তো আমরা হচ্ছে দুটা চলন নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে লুপিং চলন বলা হয়ে থাকে এটা, বা হচ্ছে হামাগুড়ি চলন বলা হয়, হামাগুড়ি চলন, হ্যাঁ, এটাগুলো হামাগুড়ি চলনও বলা হয়। দেখো এই চলনটা কি হচ্ছে। এই চলন হচ্ছে যখন আমরা একটা হাইড্রা লিখবো, একটা হাইড্রা লিখলাম, হাইড্রা লিখার পর হচ্ছে সে কি করে, আচ্ছা দেখো এখানে হচ্ছে সে তার যে হচ্ছে পদতল এবং হচ্ছে তার কোষিকাগুলো, হ্যাঁ, সামনের দিকে হচ্ছে প্রথমত ঝুঁকে দিবে, তারপর সে কি করবে মাটির মধ্যে হচ্ছে কি করবে আটকে দিবে, হ্যাঁ, রস ক্ষরণ করে। তারপর হচ্ছে সে কি করবে তার পদতলকে একটু সামনে আনবে, তারপর একটু সামনে দিয়ে সে কি অগ্রসর হবে। দেখো এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, হ্যাঁ, এভাবে করে অগ্রসর হচ্ছে, তারপরে সে আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে। এটাতে দেখো খেয়াল করো, এর পদ্ধতি হচ্ছে একটা লুপিং চলন হচ্ছে এটা তার বিশেষ চলন, এটা কিন্তু তার সাধারণ চলন না, হ্যাঁ। এই পদ্ধতি হচ্ছে একেবারে মন্থর চলন। সে দ্রুত গতি মানে হচ্ছে অনেক লম্বা পথ অতিক্রম করতে পারবে ধীরে ধীরে চলে, এবং সে এখানে হচ্ছে দুইটা লুপের সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এবং একবার চলন দুইটা লুপের সৃষ্টি হচ্ছে। এবং হচ্ছে দেখো এর কিন্তু হচ্ছে কি তার কোষিকার উপর বল দিয়ে কিন্তু সে উল্টাভাবে দাঁড়াচ্ছে না, কিন্তু খেয়াল করো বিষয়টা একটু ভালো করে খেয়াল করো। কোষিকার উপর আস্তে আস্তে কোষিকাগুলোকে সামনের দিকে নিচ্ছে, ঝুঁকে পড়ে কোষিকা মাটির সাথে স্পর্শ করে পাদতলকে সামনে আনতেছে, আবার যাচ্ছে, আবার সামনে আনতেছে, এভাবে করে সে তার চলার পথকে সে মানে হচ্ছে একবার চলন দুইবার লুপে সৃষ্টি করতেছে তার চলার পথে, হ্যাঁ। তার চলন হচ্ছে তার দেহের যে দৈর্ঘ্য আছে ওই দৈর্ঘ্যের হচ্ছে অর্ধেক পথ সে অতিক্রম করে। মোটামুটি আমরা এগুলো জেনে রাখবো। এখন আমরা যদি সমারসল্টিং পদ্ধতিটা দেখি বা ডিগবাজি, সমারসল্টিং বা ডিগবাজি চলন, এখানে কি হচ্ছে দেখো, হাইড্রা এখানে হচ্ছে হাইড্রাগুলো হচ্ছে অবস্থান করে,
এক্ষেত্রে হাইড্রা কি করে দেখো, দেখো ডিফারেন্টটা কোথায়। এখানে হচ্ছে সে যখন সে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে তখন হচ্ছে সে কোষিকাকে মাটির সাথে হচ্ছে যেহেতু রসালো পদার্থ হচ্ছে পদার্থ থেকে বের হয়ে আটকে রাখতেছে, আবার কোষিকার উপর কিন্তু সে বডি উল্টে ভাবে সে দাঁড়ায় যাচ্ছে। এখানে কিন্তু এমনটা হচ্ছে, এখানে কিন্তু একবারও কিন্তু সে কোষিকার উপর বডি দিয়ে দাঁড়াচ্ছে না, খেয়াল করতেছো বিষয়গুলো। আর এখানে হচ্ছে কি সে হচ্ছে তো তারপর হচ্ছে কি এখানে কিন্তু হচ্ছে একবার চলন হচ্ছে, তার হচ্ছে লুপটা হচ্ছে একবারে সৃষ্টি হচ্ছে। এবং সে এ পদ্ধতি হচ্ছে তার একটা সাধারণ পদ্ধতি, হ্যাঁ নরমালি সেটা করে। এই পদ্ধতি সে দ্রুত গতিতে চলতে পারে, খুব কম পথ অতিক্রম করে এই পদ্ধতিকে, বুঝতেছো কিনা। এবং একবার চলন হচ্ছে তার দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে পারে হচ্ছে সমারসল্টিং এর পদ্ধতিতে। তা আমরা এই বিষয়গুলো মনে রাখবো। হচ্ছে হাঁটা চলন আছে, তার হচ্ছে তোমার হচ্ছে গ্লাইডিং চলন আছে, ঠিক আছে কিনা, মোটামুটি চলনগুলো হচ্ছে আমরা মনে রাখবো। তো পরীক্ষাতে বেশি লুপিং চলন হচ্ছে সমারসল্টিং চলনটা বেশি আসে। আচ্ছা সরি ভাইয়া। আচ্ছা দেখো এই যে ভাইয়া যে বললাম যে তোমার লুপিং চলন এবং হামাগুড়ি অর্থাৎ হামাগুড়ি চলন যেটা বলি বা যোগ চলন বা শুভ চলন মানে হচ্ছে শুভ প্রকার চলন বলা হয় এটাকে, মোটামুটি এগুলো জানবো, বই পড়লে আমরা বুঝতে পারবো ভালো করে। আর সমারসল্টিং চলন এর দুটো পার্থক্যগুলো আসে, যে লুপিং চলন হচ্ছে একবার দুইবার লুপের সৃষ্টি হচ্ছে, এবং লুপিং চলন হচ্ছে মন্থরগতির চলন, এবং হচ্ছে এটা হচ্ছে হাইটা বিশেষ চলন। এবং এই চলনে হচ্ছে দেখা গেছে যে কোষিকার উপর বল দিয়ে চলতে হয় না, হ্যাঁ মোটামুটি হচ্ছে উল্টাভাবে উল্টাভাবে সে কি দাঁড়াচ্ছে না, হ্যাঁ সামনের দিকে হচ্ছে দেখি মোটামুটি সে তার কি করতেছে মানে হচ্ছে পদকে সামনের দিকে সামনে নিয়ে নিয়ে আস্তে আস্তে কি করতেছে সে যাচ্ছে আর কি, সে তার হচ্ছে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর এখানে কিন্তু হচ্ছে কোষিকার উপর সে বল দিয়ে উল্টে ভাবে দাঁড়াচ্ছে, এক্ষেত্রে এমনটা হচ্ছে না, এটা হচ্ছে দ্রুত গতির চলন, এটা হচ্ছে তার সাধারণ চলন, হ্যাঁ। এবং হচ্ছে এই পদ্ধতির সাথে হচ্ছে দেখা যাচ্ছে যে তার দেহের থেকে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে পারছে, এগুলো বলে দেবো। এখন এসব মিথজীবিতা নিয়ে আমরা আলোচনা করবো। হাইটা মিথজীবিতা হচ্ছে, মিথজীবিতা বলতে আমরা কি বুঝি, যখন হচ্ছে তোমার হচ্ছে দুটা ভিন্ন প্রজাতির হচ্ছে দুটা জীব যখন একসাথে অবস্থান করে, হ্যাঁ যখন প্রাণী দুটো যখন একসাথে অবস্থান করে পরস্পর হচ্ছে যখন উপকৃত হবে তখন আমরা তাকে কি বলবো, মিথজীবিতা বলবো। কারণ আমরা মিথজীবিতা হচ্ছে বিষয়টা ক্লিয়ার, মিথজীবিতা হচ্ছে বিষয়টা কনসেপ্ট হচ্ছে আমরা ক্লিয়ার, যে দুইটা প্রাণী যখন হচ্ছে মানে হচ্ছে ভিন্ন প্রজাতির প্রাণী যখন হচ্ছে পরস্পর অবস্থান করবে, দুটা জীব হ্যাঁ যখন হচ্ছে অবস্থান করবে, তো তখন হচ্ছে যখন পরস্পর উপকৃত হবে, সোজা কথা কি পরস্পর উপকৃত হবে। আচ্ছা এক্ষেত্রে হচ্ছে যদি আমরা হাইড্রা এবং শৈবাল নিয়ে আলোচনা করি, শৈবাল। আচ্ছা হাইড্রা কিভাবে উপকৃত হচ্ছে বলি। আচ্ছা শৈবাল উপকৃতটা আগে বলি। শৈবাল হচ্ছে কি করতেছে, শৈবাল হচ্ছে হাইড্রা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে অবস্থান করতে পারতেছে, হ্যাঁ এটা হচ্ছে তার আশ্রয়ের একটা ব্যবস্থা হচ্ছে। শৈবাল হচ্ছে কি তার হচ্ছে মানে হচ্ছে সে কি করতেছে, সে হচ্ছে তোমার সে তার সার সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্নের জন্য যে কার্বন ডাইঅক্সাইড, সে কার্বন ডাইঅক্সাইড সে ব্যবহার করতে পারতেছে, হ্যাঁ। এবং সে তার হচ্ছে কি বর্জ্য তোমার হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন যে বর্জ্য রয়েছে, হ্যাঁ ওই বর্জ্যটা হচ্ছে সে শৈবাল হচ্ছে নিজের কাজে ব্যবহার করতে পারতেছে, বুঝছো কিনা। এই হচ্ছে মোটামুটি শৈবাল হচ্ছে উপকারিতা। এবং হাইড্রোজেন উপকারিতা কিভাবে হচ্ছে দেখো, শৈবাল যে হচ্ছে তার সার সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে অক্সিজেনটা ত্যাগ করবে, হ্যাঁ তো এই অক্সিজেনটা হাইড্রোজেন গ্রহণ করতে পারতেছে। এবং হাইড্রোজেন হচ্ছে তোমার আরেকটা উপকার হচ্ছে তোমার এই যে বর্জ্য পদার্থ, অতিরিক্ত বর্জ্য পদার্থ সে ত্যাগ করে, হ্যাঁ শৈবালকে মানে হচ্ছে দিয়ে সে বর্জ্যমুক্ত হচ্ছে, বুঝতেছো কিনা। আবার অতিরিক্ত যে কার্বন ডাইঅক্সাইড সেটা শৈবালকে দিয়ে সে হচ্ছে সেটা থেকে হচ্ছে মুক্ত হচ্ছে, হ্যাঁ এটা চাপ থেকে মুক্ত হচ্ছে মোটামুটি। তো এই ছিল হচ্ছে তোমার হাইড্রা এবং শৈবালের হ্যাঁ মিথজীবিতা। হ্যাঁ তা আমরা আশ্রয় নিয়ে বলছি, আমরা কার্বন ডাইঅক্সাইডের বিষয়টা নিয়ে বলছি, আমরা বর্জ্য পদার্থের যে বিষয়টা রয়েছে সেটা বলছি, বুঝছো কিনা বিষয়টা। ক্লিয়ার কিনা যে মিথজীবিতার হচ্ছে বিষয়টা মোটামুটি পরীক্ষা সিকিউ আসতে দেখা যায়, হ্যাঁ মিথজীবিতা কি বাই বিষয়টা হচ্ছে বুঝাই দিছি
যে মিথজীবিতার কনসেপ্টটা ক্লিয়ার, যে আমরা দুইটা প্রাণী যখন পরস্পর বা জীব যখন পরস্পরের সংস্পর্শে মানে হচ্ছে একই সাথে সহাবস্থানে বসবাস করবে, হ্যাঁ, তখন তাদের মধ্যে যে হচ্ছে পরস্পর উপকার, দেখো এটা উপকৃত হচ্ছে, এটা উপকৃত হচ্ছে, তাহলে এদের মধ্যে মিথজীবিতার বিষয়টা ব্যালেন্স থাকতেছে। তো এই ছিল হচ্ছে আজকের হচ্ছে হাইড্রার যে গুরুত্বপূর্ণ টপিক, সেগুলো সম্পর্কে ভাইয়া বলে দিছি, যতটুকু পারছি নিজ থেকে বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, হ্যাঁ। আর তোমরা যদি কোনো টপিক না বুঝো ভাইকে বলবা, ভাইয়া বুঝে দিব, সমস্যা না, কমেন্ট করবা, ভাইয়া বুঝে দিব। তো আজকে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।